ওকে, সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওটাতে আমরা দেখাবো কীভাবে ফটোশপের মেনু বার নিয়ে কাজ করবেন। তো ফটোশপের মেনু বারটা আমাদের সবসময় টপে থাকবে। এখানে আমরা মেনু বারে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, প্লাগইনস, উইন্ডো এবং হেল্প, এই কয়েকটা জিনিস এখানে দেখতে পাবো। তো মেনু বার নিয়ে কাজ করার প্রথমে চলুন আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। নতুন ডকুমেন্ট, ক্রিয়েট নিউ ডকুমেন্টে ক্লিক করলে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, অথবা আপনাদের উইন্ডোটা আলাদা হতে পারে। এটা হচ্ছে লেগেসি উইন্ডো, আগের যে ফটোশপ ভার্সনগুলো ছিল ওইটাতে এই টাইপের উইন্ডো ছিল। তো এই উইন্ডোটা না আপনাদের উইন্ডোটা একটু ডিফারেন্ট হতে পারে। তো আমি এখান থেকে উইন্ডোটা চেঞ্জ করে নিই। ওকে, তো এখন ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। আমি এখান থেকে জাস্ট একটা র্যান্ডম একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নতুন ডকুমেন্ট নেওয়ার পর আমাদের প্রথম কাজটা হবে ফাইল মেনু নিয়ে। তো ফাইল মেনু নিয়ে কাজ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করলে আমরা কতগুলো অপশন পাবো। আমাদের এই ভিডিওটাতে আমরা মেনু বার নিয়ে যে বেসিক কাজ করবো সেগুলো দেখাবো। অ্যাডভান্স লেভেলের কাজের জন্য কিছু মেনু বার থেকে আমরা অপশন স্কিপ করে যাবো, যেগুলো ফটোশপ অ্যাডভান্স চ্যাপ্টারে শেখানো হবে। তো ফাইলে ক্লিক করলে প্রথমে দেখা যাবে নিউ, এখানে নিউ এবং তার শর্টকাট হচ্ছে Ctrl+N। নিউয়ে ক্লিক করলে আপনাদের নতুন ডকুমেন্ট নেওয়ার যেই অপশন সেটা পাবেন। তো এখান থেকে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, উইডথে যেতে হবে। উইডথে গিয়ে আপনাদের এক্সপেক্টেড উইডথ দিবেন। তো এখান থেকে আপনাদের ইউনিটটা সিলেক্ট করে দিবেন, কোন ইউনিট আপনি নিতে যাচ্ছেন, এবং হাইট দিবেন। হাইট দেওয়ার পর রেজুলেশন দিতে হবে। এখানে 72 দেওয়া আছে। 72 হচ্ছে আমাদের মনিটরের রেজুলেশন। আমরা আমাদের ডেস্কটপ মনিটরে অথবা ল্যাপটপের স্ক্রিনে যা দেখতে পাই সেগুলো হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চি থাকে। এবং এখানে 300 যখন আমরা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের জন্য প্রিন্ট রেজুলেশনের জন্য। যখন আমরা কোনো ডকুমেন্ট প্রিন্টিংয়ের জন্য ডিজাইন করবো তখন এখানে 300 রেজুলেশন দেবো। তো এখানে কালার মোড সিলেক্ট করা আছে আরজিবি কালার হচ্ছে মনিটরের জন্য। আর এখান থেকে আমরা যখন প্রিন্ট রেজুলেশনের জন্য কাজ করবো তখন সিএমওয়াইকে কালার নেব। এরপর আপনার এখান থেকে পিক্সেল পার ইঞ্চ এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা এখানে এরকমভাবে থেকে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড এইগুলোতে আর কোনো হাত দেওয়ার দরকার নেই কোনো কিছুতে। যেহেতু আমরা বেসিক লেভেলে কাজ করতে এসেছি সেহেতু আমাদের এই পর্যন্ত শিখলেই চলবে। এখন ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। এটা গেল নিউ ডকুমেন্টের কাজ। এরপর আসি ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা উইন্ডো চলে আসছে ওপেন করার জন্য যে কোনো একটা ফাইল। সেটা ফটোশপের যে কোনো সাপোর্টেড ফরম্যাটে আমরা ওপেন করতে পারবো, যেমন পিএনজি বলেন অথবা জেপিজি বলেন। এই ফাইলগুলো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। তো আমরা এখানে ডাবল ক্লিক করে না করলেও ওপেন করা যাবে। জাস্ট এখান থেকে আমি দেখা যাচ্ছে পিএইচডি ফাইল, এই ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি। তো এই ফাইলটা সিলেক্ট করব, দিয়ে ওপেনে ক্লিক করব। তাহলে নতুন একটা ফাইল চলে আসলো। নতুন ফাইল না, এটা আগের সেভ করা ফাইলটা আমরা ওপেন করলাম। ওকে, এরপর আমরা আসি হচ্ছে ব্রাউজিং ব্রিজ। আমরা যাবো না, ব্রাউজিং ব্রিজটা হচ্ছে অ্যাডোবি ব্রিজ ইনস্টল করে দিতে হবে। যেহেতু আমরা অ্যাডোবি ব্রিজ নিয়ে কাজ করছি না সেহেতু অ্যাডোবি ব্রিজ এই অপশনটা আমরা দেখব না। ওপেন অ্যাজে ক্লিক করলে কি দেখা যায় দেখি। ওপেন অ্যাজে ক্লিক করলে এখান থেকে আপনার ফটোশপের যেই নেটিভ ফরম্যাটগুলো, ওই ফরম্যাটে যে ফাইলগুলো আপনাদের ডিরেক্টরিতে আছে সেগুলো আপনারা ওপেন করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেনের মতোই আর কি, ওপেন অপশনটার মতোই যে কোনো একটা ফাইল সিলেক্ট করে ওপেন করলেই এখানে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা জেপিজি ফাইলটা ওপেন করা যাবে না, পিএইচডি ফাইল যেগুলো আছে আমাদের সেগুলো আমরা ওপেন করবো আর কি। ওপেন অ্যাজ, এখান থেকে আমাদের যেই আমরা এখানে .phd ফরম্যাটে সিলেক্ট করে দিয়েছিলাম, তো ওই জন্য ওই জেপিজি ফাইলটা ওপেন হচ্ছে না। জেপিজি ফাইল ওপেন করার জন্য আমাদেরকে এখানে আগে জেপিজি দেখা যাচ্ছে আমরা জেপিজি ফাইল ওপেন করব। তো এখান থেকে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিতে হবে। এরপর কী করবো, জেপিজি ফাইলটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে যে ওই জেপিজি ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপর আসি হচ্ছে ওপেন রিসেন্টটাও কি। ওপেন রিসেন্টটা হচ্ছে এখান থেকে আমরা রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছিলাম সেগুলো এখানে লিস্টেড থাকবে। তো ওপেন রিসেন্ট থেকে ইজিলি কোনো একটা ফাইল আমরা যেগুলো আগে কাজ করেছি ওইগুলো ওপেন করা যাবে। দেখা যাচ্ছে আমি 18 নম্বর এই যে e.phd এই ফাইলটা ওপেন করে দেখি কী অবস্থা হয়। তো এটা একটা মকআপ নিয়ে কাজ করছিলাম আমি।
তো এই মকআপটা নিয়ে গতদিন কাজ করেছি দেখে এটা ওপেন রিসেন্টে থেকে গেছে লিস্টেড হয়ে। তো এখান থেকে আমরা ওপেন রিসেন্টে থেকে ইজিলি এই ফাইলটা ওপেন করে দিতে পারলাম। তো এই ফাইলটা আমার হার্ড ডিস্কে যেখানে আছে ওইখানে না গিয়ে আমরা এই অপশনটার মাধ্যমে ইজিলি একটা ফাইল যেটা আগে আমরা কাজ করেছি যার উপরে সেটা ওপেন করতে পারবো। ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট যেটা এটা হচ্ছে আপনার কোনো একটা ফাইলকে ফটোশপ স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন করবে। তো স্মার্ট অবজেক্টটা কি, স্মার্ট অবজেক্টটা বোঝার জন্য এখানে দেখবেন যে লেয়ার প্যানেলে নর্মালি কোনো ইমেজ ওপেন করলে যেমন ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে এখানে লেয়ারটা লক করা থাকে, এইভাবে হচ্ছে না। তো এইটা একটা স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন হয়েছে। স্মার্ট অবজেক্ট হিসেবে এটাকে বোঝার জন্য এই যে এখানে একটা আইকন দেখতে পাবেন, এটা স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট নিয়ে আমরা আরও কাজ শিখবো, সেটা আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। তো এটা এই অপশনটা থেকে এভাবে স্মার্ট অবজেক্ট ওপেন করা যায়। তো ক্লোজের কাজ তো জানেনি, ক্লোজ করে দিলে এখানে বলবে যে আপনি কি ডকুমেন্টে কাজ করছিলেন সেটাকে সেভ করতে চান। যদি চান তাহলে এখানে ইয়েস বাটন চাপবেন, যদি না চান তাহলে নো। তো আমি এখানে সেভ করবো না, আমাদের ফাইলটা ক্লোজ হয়ে গেল। এভাবে এই অ্যারোতে ক্রসে ক্লিক করে আপনারা ক্লোজ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ক্লোজ অল করলে দেখা যাচ্ছে আমাদের এখানে ফটোশপে মাল্টিপল ফাইল ওপেন হয়ে আছে। যেমন এখান থেকে আরেকটা উইন্ডো ওপেন হয়ে আছে, এই যে একটা উইন্ডো, এখানে দুইটা উইন্ডো ওপেন করলাম। তো এখান থেকে মাল্টিপল উইন্ডো ওপেন হয়ে থাকলে বারবার এই ক্রসে ক্লিক না করে অথবা বারবার এই ক্লোজে ক্লিক না করে আমরা এখান থেকে ক্লোজ অল করে দিলে সবগুলো ক্লোজ হয়ে যাবে একসাথে। এই অপশনটা দেখবো না কারণ এটা ব্রিজের কাজ। এরপর আমরা দেখবো হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ দেখার আগে আমরা দেখে নিই যে সেভ কীভাবে করবো ফাইল। ধরে নিন এখানে একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমরা একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করব। সেভ করতে গেলে যেহেতু আমরা ফাইলটা নতুন নিয়েছিলাম, ক্রিয়েট এ নিউ বাটনে ক্লিক করে, যেহেতু এখানে আমাদেরকে ফাইলের নাম দিতে বলবে এবং ডিরেক্টরি দেখাতে বলবে যে এখানে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন, ফাইলের নাম কী হবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, অথবা এখানে আমার অন্যান্য ড্রাইভে যেমন ওয়ার্ক আর্কাইভ অথবা রিসেন্ট ওয়ার্কে গিয়ে এটা নতুন ফোল্ডার করব। যেমন এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে একটা নতুন ফোল্ডার চলে আসবে, অথবা এখানে রাইট ক্লিক করলে এখানে নিউ বাটনে যাবেন, অথবা নিউয়ে গিয়ে এখানে ফোল্ডারে ক্লিক করবেন, তাহলে নতুন ফোল্ডার আসলো। নতুন ফোল্ডারের নাম দিলাম আমি পিএস দিয়ে এন্টার চাপলাম। এন্টার চেপে এটাকে ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করলে পিএস ফোল্ডারটা চলে আসলো। এখান থেকে আমার ফাইলের নাম দিব। আবার ফাইলের নাম দেওয়ার জন্য আমরা এখানে যে কোনো একটা ফাইল যেমন যে এটাও পিএস দিলাম, ps.pst। তো এখান থেকে আমার এই যে ফাইলের নামটা ps.pst দিয়ে ওই ডিরেক্টরিতে সেভ হয়ে গেল। তো এখান থেকে এভাবে সেভ করা যায়। তো সেভ করলাম, আমরা এর আগে সেভ করছি নতুন। তো এইখান থেকে আমি যদি আরেকটা এখান থেকে আমরা যদি সেভ অ্যাজে ক্লিক করি এবার, তাহলে আমাদের দেখা যাবে যে আবার ফাইলের নাম দিয়ে আমরা নতুন একটা নাম দিয়ে ফাইলটা সেভ করতে পারবো। এখানে ps2 দিলাম, সেভে ক্লিক করলাম, আমাদের ps2 দিয়ে ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা ওই ডিরেক্টরিতে গিয়ে দেখি যে আমাদের ওই ফাইলটা ওখানে দুইটা ফাইল আছে কিনা। এখানে আমরা ps নামে একটা ফোল্ডার করেছিলাম, ফোল্ডার করার পর এই যে দেখেন প্রথমে একটা ফাইল সেভ করলাম ps দিয়ে, তারপরে সেভ অ্যাজে ক্লিক করে ps2 দিয়ে আরেকটা নাম দিয়ে সেভ করতে পারলাম। তো এইভাবে সেভ অ্যাজ দিয়ে সেম ফাইলকে দুইটা নাম দিয়ে বা আপনার যত ইচ্ছা তত সেভ করতে পারেন। এরপর আসি এক্সপোর্টে আমরা কয়েকটা জিনিস শিখবো, যেমন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি এবং এক্সপোর্ট অ্যাজ এর কাজ, আর সেভ ফর ওয়েব লেগেসি। তো এই কয়েকটা জিনিস শেখার জন্য আমরা প্রথমে যাই হচ্ছে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। তো আমাদের যেই কাজটা আমরা করেছি হচ্ছে এখানে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে একটা নতুন লেয়ারটা তৈরি হয়েছে এবং আমরা এখানে একটা ব্রাশের স্ট্রোক দিয়েছি। তো এখান থেকে আমি সাদা অংশটা ডিলিট করে দিই। ডিলিট করবো কি দিয়ে, এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে সাদা অংশগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই যে অবজেক্টটা ব্রাশ দিয়ে বানালাম এটাকে এক্সপোর্ট করব, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি করব। তো এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল ফরম্যাট, যেটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। তো এখান থেকে আমরা ডেস্কটপে একটা ডিরেক্টরি দিলাম, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার। তো এই নিউ ফোল্ডারের মধ্যে আমরা এখানে png নামে এই ফাইলটা সেভ করলাম।
এরপর আমরা নিউ ফোল্ডার ওপেন করে দেখি কি আসছে। তো এখানে দেখেন .png নামে একটা ফাইল সেভ হয়ে গেছে, কুইক এক্সপোর্ট হয়ে গেছে আর কি, খুব বেশি ঝামেলা করতে হয়নি আমাদেরকে। তো এখান থেকে কোনো ইমেজ PNG হিসেবে এক্সপোর্ট করতে পারবো খুব তাড়াতাড়ি। এরপর এক্সপোর্টের আরেকটা অপশন হচ্ছে এক্সপোর্ট অ্যাজ করতে গেলে আমাদেরকে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাট সিলেক্ট করতে পারবো, যেমন PNG, JPG, GIF, SVG এগুলো ফরম্যাট সিলেক্ট করতে পারবেন। ইমেজের সাইজটাও দিতে পারবো আমরা এখান থেকে ইচ্ছা মতো। আমাদের বিভিন্ন প্রজেক্টে আমাদের ইমেজের সাইজ স্পেসিফিক্যালি দিতে হতে পারে। তো এখান থেকে ইমেজ সাইজ দিয়ে, ক্যানভাস সাইজ দিয়ে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। এটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজের কাজ। এখান থেকে আমরা ইমেজ সাইজটা কত এক্স বেশি নিব সেটাও দেওয়া যাবে। ওকে, তো এখান থেকে দুই ধরনের বা আপনি যত ইচ্ছা তত ইমেজের সাইজ ইউজ করতে পারবেন। এবং আমরা এটাকে এক্সপোর্ট করে দিলে এখান থেকে আমি একটা ডিরেক্টরি সিলেক্ট করে দিই, নতুন একটা ফোল্ডার নিলাম, এখান থেকে এই ডিরেক্টরি দিয়ে দিলাম। এই ফোল্ডারে আমার এই যে 1x 2x দুইটা আমি ওপেন করলে দেখা যাবে যে এই যে দেখেন এখানে একটা মানে 1x বলতে যেটা নর্মাল সাইজ সেটা তৈরি হয়ে গেছে এবং 2x হচ্ছে তার দ্বিগুণ সাইজের একটা ইমেজটা আমার চলে আসছে, দুই সাইজের। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে আরও সাইজ দিতে পারবেন। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করলাম, আমি এখান থেকে আরেকটা সাইজ অ্যাড করলাম, এখান থেকে আরেকটা সাইজ এভাবে ইচ্ছা মতো আমার সাইজ অ্যাড করতে পারবো যতগুলো দরকার আমার। তো এটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজের কাজ। এক্সপোর্ট অ্যাজের পর আমরা আসি হচ্ছে সেভ ফর ওয়েব লেগেসি। সেভ ফর ওয়েবে ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এই উইন্ডো থেকে আমরা যে কোনো আমাদের ডিজাইনের অ্যাসেটগুলো আমরা ওয়েবসাইটে কাজের জন্য ইউজ করতে পারবো। তো এখানে সেভ ফর ওয়েবের জন্য এখানে অপটিমাইজড আর অরিজিনাল দুইটা ইমেজ দেওয়া হয়েছে, মানে দুইটা ট্যাব দেওয়া হয়েছে আর কি। অপটিমাইজডে আপনার যেভাবে ইচ্ছা ইমেজের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এখান থেকে আমি যদি জেপিজি দিয়ে দিই, আমরা ওয়েবের কাজের জন্য নর্মালি জেপিজি ইমেজ ইউজ করি। তো এখান থেকে জেপিজি দিয়ে প্রোগ্রেসিভ দেবো এবং ম্যাক্সিমাম না দিয়ে আমরা সবসময় মিডিয়াম দেবো, তাহলে আমাদের ইমেজের সাইজটা অনেক কমে যাবে। যেমন এখানে দেখেন আমরা যদি এখানে ম্যাক্সিমাম দিই তাহলে এখানে ইমেজের সাইজটা হচ্ছে কত 21.56 কিলোবাইট, যেটা লোড হতে 5 সেকেন্ড লাগবে। তো ওই স্পিডে লোড স্পিডে যদি আর একটু কমায় দিতে চাই আমরা আর কি বাড়ায় দিতে চাই, তাহলে এখান থেকে মিডিয়ামটা সিলেক্ট করলাম এবং আমাদেরকে এখন 2 সেকেন্ড সময় লাগতেছে এবং ইমেজ সাইজটাও কমে গেছে। তো এখান থেকে আমরা সেভ ফর ওয়েবসাইটের জন্য যে কোনো ইমেজ সেভ করার জন্য আমরা এই অপশনটা ইউজ করব, সেভ ফর ওয়েব লেগেসি। অলরাইট, এরপর আসি আমরা এইখানে আপাতত আর কিছু নেই বেসিক লেভেলের জানার জন্য। তো এরপরে আসি আমরা এডিট মেনুতে যাওয়ার পর এখানে দেখবো যে আনডু এবং রিডু দুটো অপশন পাওয়া যাচ্ছে। আমরা যে কোনো কাজ করে দেখা যাচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ডিলিট করেছিলাম অথবা এই অবজেক্টটাকে মুভ করেছিলাম, তো এখান থেকে আমরা এডিটে গিয়ে আনডু মুভ করলে এই যে অবজেক্টটা যেখানে ছিল সেখানে চলে গেছে। আবার যদি এডিটে গিয়ে আনডু ম্যাজিক ইরেজার করি তাহলে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওইটা চলে আসলো, আনডু করলে আগের জিনিসটা হিস্ট্রিটা চলে আসলো আর কি। এখন আমি রিডিও করতে পারবো এখান থেকে কন্ট্রোল, এটা আবার শর্টকাট আছে, কন্ট্রোল জেড চাপলে আনডু হয়ে যায়। আমরা শর্টকাট ইউজ করার চেষ্টা করবো আমাদের ওয়ার্কফ্লো বাড়ানোর জন্য। তো রিডু ম্যাজিক ইরেজার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওই যে ম্যাজিক ইরেজার দিয়ে সাদা অংশ ডিলিট করেছিলাম ওইটা চলে গেল। তো আনডু রিডিও আমরা বুঝতে পারছি। এরপর আমরা আসবো হচ্ছে কপি পেস্ট, যেটা আমরা বুঝি নর্মালি কন্ট্রোল সিতে কপি হবে। ধরেন যে এই অবজেক্টটা আমরা কপি করে আরেকটা লেয়ারে বসাবো, তো এখানে এটাকে এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কপি করলাম, কপি করার পর নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো, ক্রিয়েট এ নিউ আইকনে ক্লিক করে এখানে নতুন একটা লেয়ার তৈরি হলো। এখানে যাব গিয়ে আবার এডিটে যাবো, এডিটে গিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে দেখেন যে এখানে দুইটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, এই যে উপরে একটা নিচে একটা, দুইটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, আমরা কপি করে পেস্ট করেছি দেখেন। অলরাইট, এরপর আসি আমরা পেস্ট স্পেশাল। পেস্ট ইন প্লেস যেটা এটা হচ্ছে আমি তো এই জায়গাটা থেকে আমি তো এই যে এই অবজেক্টটা একদম সেম জায়গাতে যদি আমি পেস্ট করতে চাই এখান থেকে কপি করেছিলাম এবং সেম জায়গাতেই পেস্ট হবে নতুন একটা লেয়ারে, তাহলে এখানে কি করব এডিটে গিয়ে দেবো, এডিটে গিয়ে পেস্ট স্পেশাল পেস্ট ইন প্লেস, তাহলে ওইখানেই আমার আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে কপি, ওই অবজেক্টের কপি। ওকে, তো এইটা হচ্ছে পেস্ট ইন প্লেসের কাজ। এরপর আমরা সার্চে যাব। সার্চে গেলে এখানে আমরা যে কোনো ফটোশপের যে কোনো জিনিস আমরা এখানে সার্চ করতে পারবো, যেমন যে কোনো টুল আপনি যদি নাম বলে দেন তাহলে এখান থেকে সার্চ করতে পারবেন। যেমন আমার যদি আমি এখানে আমার হ্যান্ড টুলটা আমি খুঁজে পাচ্ছি না, তখন এখানে হ্যান্ড লিখলে হ্যান্ড টুল,
আমি এখানে হ্যান্ড টুল লিখলে দেখেন এখানে হ্যান্ড টুলটা চলে আসে, এবং হ্যান্ড টুলে হোভার করার ফলে এখানে দেখেন এই যে একটা হ্যান্ড টুল নামে একটা স্ল্যাশ হচ্ছে টেক্সট, এখানে আমি ক্লিক করলে আমার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে গেল। এই যে দেখেন এবার হ্যান্ড দিয়ে আমরা এদিক ওদিক আর্টবোর্ডটা মুভ করতে পারবো। তো এটা হচ্ছে সার্চ চেকার, যে কোনো জিনিস এখান থেকে ফটোশপে সার্চ করে বের করা যাবে। এরপর আসবে চেক স্পেলিং। চেক স্পেলিংটা হচ্ছে আমরা টাইপ টুল নিয়ে যখন কাজ করবো তখন টাইপ টুল দিয়ে এটার স্পেলিং যদি কোনো টাইপে ভুল হয়ে থাকে তাহলে এটা দিয়ে ঠিক করা যাবে। ফাইন্ড আর রিপ্লেস টেক্সট হচ্ছে যে কোনো টেক্সটকে আমরা ফাইন্ড করে ওইটাকে রিপ্লেস করতে পারবো অন্য একটা টেক্সট দিয়ে, এই তো আর কি। তো এইগুলো খুব বেশি আমাদের দরকার হয় না ফটোশপে, তো আমরা এগুলো স্কিপ করলাম। এরপর আসে ফিলটা আমরা দেখবো এখানে। তো এখান থেকে আমরা সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা সিলেক্ট করলাম, এই যে ফাঁকা জায়গাটা, এবং কোন লেয়ারে আছে 2 নম্বর লেয়ারে। 2 নম্বর লেয়ারে থাকার পর আমরা এখান থেকে এডিটে যাব, ফিলে ক্লিক করব। এরপর দেখেন কন্টেন্টস, তো কি দিয়ে ফিল করবো আমরা ওটা এখান থেকে সিলেক্ট করা যাবে। যেমন এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা কালার আমরা শিখেছিলাম। এটা ফোরগ্রাউন্ড মানে সামনে যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডের কালার, পেছনের কালারটা। তো এখান থেকে দুইটা কালার সিলেক্ট করা আছে, তো এখান থেকে আমরা যদি ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিই তাহলে যেই কালারটা এখানে ফোরগ্রাউন্ডে থাকবে ওই কালারটা দিয়ে এই জায়গাটা ফিল হয়ে যাবে। যদি আমি ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম, এখানে ফোরগ্রাউন্ডে যে কালার আছে ওইটা দিয়ে এই জায়গাটা ফিল হয়ে যাবে। যদি এখন ওকে বাটন চাপি, ওকে চাপলাম, দেখেন এখানে ওই কালারটা দিয়ে ফিল হয়ে গেল। আমরা এখানে কন্ট্রোল জেড চাপি, এরপরে করবো কি আবার যাও ফিলে যাওয়ার পর এবার এখানে একটা কালার সিলেক্ট করবো, আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে ওই জায়গাটা ফিল করবো। তো আমরা এখানে গ্রিন কালারটা সিলেক্ট করলাম। গ্রিন কালারটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে করলাম, ওকে করে এখানে কালার সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এরপর ওকে করলাম, তাহলে দেখেন এখানে গ্রিন কালার দিয়ে ফিল হয়ে গেল। এটা হচ্ছে ফিল মেনুর কাজ। এরপর আসবে হচ্ছে স্ট্রোকটা কি করবে, ধরেন এখানে আমরা সিলেক্ট করে রেখেছি এই এরিয়াটা, আমাদেরকে এই স্ট্রোকটা আমাদেরকে এখানে একটা এই কোন কালারে স্ট্রোক দিব ওই একটা লাইন তৈরি হবে আর কি। ধরেন একটা রেড কালারে আমরা স্ট্রোক দিতে যাচ্ছি এই এরিয়াটাকে। ওকে, তো এখানে কালার সিলেক্ট করলাম, স্ট্রোকের উইডথ দিলাম হচ্ছে 3 পিক্সেল, ওকে করলাম। এখানে দেখেন আমরা যদি কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটা রেড একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে, কারণ ওই এরিয়াটা সিলেক্ট করে রেখেছিলাম, ওই এরিয়াতে আমরা স্ট্রোক দিলাম। তো ফিল কালার, স্ট্রোক কালার দুই রকম কাজ করে, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। এই জিনিসগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে। তো একটা জিনিস শিখাই দিই আর কি, ফ্রি ট্রান্সফর্ম যেটা, এইটা ফ্রি ট্রান্সফর্মের কাজটা হচ্ছে যে কোনো জিনিসকে আমরা যখন ছোট বড় করব বা ঘোরাতে যাব, রোটেশন করাবো অথবা ফ্লিপ করাবো, তখন ফ্রি ট্রান্সফর্ম টুলটা আমাদের কাজ করবে। তো এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি এখানে এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি, কন্ট্রোল টি চাপলে ফ্রি ট্রান্সফর্মের অপশনটা চলে আসে। কন্ট্রোল টি, এটা মনে রাখবেন, কন্ট্রোল টি আমরা আমাদের প্রজেক্টে অনেকবার ইউজ করি। তো ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলে এখানে দেখেন একটা বর্ডার চলে আসছে কন্ট্রোল করার জন্য। তো এখান থেকে আমরা এই যে এই অ্যাঙ্কার পয়েন্টগুলোতে ক্লিক করে যখন ড্র্যাগ করব তখন দেখেন এটা ছোট হয়ে আসছে, এই যে এই জিনিসটা ছোট হয়ে গেল। তো এই অবজেক্টটা ছোট করার জন্য আমরা বা এখান থেকে আবার দেখা যাচ্ছে ঘোরাতে পারতেছি। তো এই যে এইখানে এই যে দেখেন কার্সারটা কার্ভ হয়ে গেছে ঘোরানোর জন্য। একটা পজিশনে আসলে ওই অ্যাঙ্কার পয়েন্টের পাশ দিয়ে একটা পজিশনে আসলে কার্সারটা ঘোরানোর জন্য রেডি হয়ে যায়, রোটেশন করার জন্য রেডি হয়ে যায়। তো এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম দিয়ে ঘোরাতে পারবো, ছোটো বড়ো করতে পারবো। অলরাইট, এরপর আসছি এখান থেকে কিছু কিছু কাজ আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। তো এখান থেকে প্রিফারেন্সে গিয়ে প্রিফারেন্সের কিছু অপশন আপনাদের দেখাই দিই। প্রিফারেন্সে গিয়ে এখানে আপনার জেনারেলে গেলে দেখবেন যে এখানে কিছু অপশন যেমন ডিসেবল করা থাকতে পারে আপনাদের, যেমন এখানে ডিসেবল করা থাকলে এটা অন করে দেবেন। বিপ পয়েন্ট ডান, ফটোশপ কোনো প্রসেস চালু করতে থাকলে বা কোনো কাজ করতে থাকলে যখন ওইটা শেষ হয়ে যাবে তখন একটা বিপ শব্দ করবে, তো এটা দরকার হয় মাঝে মাঝে। এরপর আপনারা আর কিছু এখানে চেঞ্জ করা দরকার নেই। এখানে যদি ইউজ লেগেসি নিউ ডকুমেন্ট ইন্টারফেস এটা অন করা থাকে আপনারা চাইলে অন করতে পারেন, নাও পারেন। এটা নতুন ডকুমেন্ট যে উইন্ডোটা আসলো ওইটার জন্য। অটো আপডেট ওপেন ফাইল বেসড ডকুমেন্ট, এটা আপনারা চেক করে দেবেন। এখান থেকে যদি আপনারা স্কিপ ট্রান্সফর্ম হোয়েন প্লেসিং এইটা করতে চান তাহলে অসুবিধা নেই, এটাও করতে পারেন। এরপর আসি আমরা ইন্টারফেসে। ফটোশপের কালার চেঞ্জ করা যায় এখান থেকে, কালার থিম এখান থেকে আমরা যদি এভাবে সিলেক্ট করি দেখেন যে এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। সাদা কালারটা চোখে লাগে আর কি, অনেকক্ষণ ধরে কাজ করতে গেলে সাদা কালারটা উপযোগী হয় না, আমরা তো এই জন্য ব্ল্যাক করে রাখবো।
এরপর আসি ওয়ার্কস্পেসে। এখান থেকে আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনার এটাকে ডিফল্ট রাখলেই চলবে। টুলসে এসে আপনার এই যে ওভার স্ক্রলটা এটা অফ করা থাকবে আপনাদের, এটা অন করে দেবেন। এরপর আসছে হচ্ছে ফাইল হ্যান্ডেলিংয়ে এখানে আপনারা রিসেন্ট ফাইল যেটা ওপেন রিসেন্ট থেকে আমরা যে এখান থেকে ওপেন রিসেন্টে গেলাম, এখানে যে রিসেন্ট ফাইলগুলো জমা করে রাখছে ফটোশপ, তো এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে 50 দিয়ে রাখছিলাম, এটা 100 করে দিলাম। আমার র্যাম যেহেতু অনেক বেশি সেহেতু এটা 100 করে দিলাম। এরপর এক্সপোর্ট থেকে এই যে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি আমরা যেটা করলাম, এখান থেকে পিএনজি থেকে আমরা জেপিজিও কুইক এক্সপোর্ট করতে পারবো, আমাদের যেটা দরকার হবে। তো এখান থেকে আপনার ফাইল ফরম্যাটটা সিলেক্ট করে দিতে পারবেন। পারফরমেন্সে গিয়ে আপনাদের কতটুকু র্যাম দরকার হবে ফটোশপে আপনারা নির্ধারণ করে দিতে পারবেন। তো এখান থেকে আমার 24 জিবি র্যামের মধ্যে আমি এটা ফটোশপে 8 জিবি দিলাম। এরপর স্ক্র্যাচ ডিস্ক, আপনাদের যদি ডিস্ক স্পেস ছোটো হয় সি ড্রাইভে, তাহলে অন্য স্পেসগুলো সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ফটোশপে আর ওই যে আর আউট অফ ডিস্ক স্পেস এটা বলবেন আর কি, লো ডিস্ক স্পেস বলতে পারে ফটোশপ মাঝে মাঝে। আমার যেহেতু যথেষ্ট স্পেস আছে সেহেতু আমি এটা রেখে দিলাম, সমস্যা নেই। আর আপাতত কাজ করার দরকার নেই এখানে। আমরা এখন এই অপশনটা স্কিপ করতে পারবো। ওকে, তো এখান থেকে প্রেফারেন্সটা কভার করলাম আমরা। প্রেফারেন্সের পর টুলবারে আসি। টুলবার থেকে এখানে দেখেন টুলবারে আপনাদের যেই টুলগুলো আছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখা যাচ্ছে যদি ল্যাসো টুল দিয়ে খুব বেশি কাজ করেন তাহলে এখান থেকে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারবেন, তাহলে ল্যাসো টুলটা প্রথমে পাবেন। দেখা যাচ্ছে কুইক সিলেকশন টুলটা অনেক বেশি ইউজ করেন, তো এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে গেলেন, তাহলে কুইক সিলেকশন টুলের জন্য টুলটা তা ক্লিক করার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা, ওইটা আগে এসে থাকবে আর কি। তো এখান থেকে আপনার টুলের শর্টকাটগুলো চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করতেছি না, কারণ ফটোশপের ডিফল্ট শর্টকাট রেখে দিচ্ছি আমি। এখান থেকে এই যে দেখেন ডাব্লিউ দেওয়া আছে, তো আমি এখান থেকে পি করলাম, পি হয়ে গেলো এটা শর্টকাট। তো এখান থেকে আমি ডাব্লিউটা চেঞ্জ করে ডাব্লিউ রেখে দিই, আপনাদের ইচ্ছা মতো শর্টকাট দিয়ে দিতে পারবেন টুলগুলোর জন্য। তো কিবোর্ড থেকে এই যে আমার ডাব্লিউ বাটন চাপলে কুইক সিলেকশন টুলটা চলে আসবে আমাদের। এখানে দেখা যাচ্ছে আপনার উল্টাপাল্টা করে দিচ্ছেন টুলবার মেনুটা, তো এটাকে রিস্টোর ডিফল্ট করলে এটা ঠিক হয়ে যাবে আবার, যেমন আমি করে দিলাম এখানে আগে টুলবারগুলো চলে আসবে। ওকে, এটা খুব ইজি কাজ। রাইট, এরপর আসি মেনুতে দেখা যাচ্ছে আমরা এখানে আমাদের যেই ব্রাউজ এন্ড ব্রিজটা আমরা ইউজ করবো না, তো এটাকে হাইড করে দিতে পারবো। যেমন এখান থেকে চোখের এই যে আইকনটাতে ক্লিক করলে এখান থেকে আমরা ওকে করি, দেখবেন যে এখানে ব্রাউজ এন্ড ব্রিজটা আর নেই, এই যে দেখেন এখান থেকে উড়ে গেছে। ওকে, এরপর আসি হচ্ছে আবার মেনুতে এসে এখানে দেখা যাচ্ছে আমার ওপেন অ্যাজ অপশনটা আমি অনেক বেশি ইউজ করি, তো এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিতে পারি, যেমন গ্রিন কালার দিলাম এটাকে এখন ওকে করে দিলে দেখেন যে এখানে ওপেন অ্যাজটা গ্রিন কালার হয়ে আছে। ওকে, এভাবে এডিট করতে পারবেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনারা যদি কোনো কাস্টম শর্টকাট ইউজ করতে চান, যেমন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজিকে আমি একটা শর্টকাট দিতে চাই, যে আমি এটা খুব বেশি ইউজ করি আমার ওয়েবের কাজের জন্য, তো এখান থেকে আমি কন্ট্রোল প্লাস ডট চাপলাম কিবোর্ড থেকে, দেখেন এখানে কন্ট্রোল আর ডট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই তাহলে এটা সেভ হয়ে গেল। এরপর আমি যখন এখানে কন্ট্রোল আর ডট চাপবো তখন দেখবেন যে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজির জন্য উইন্ডো চলে আসছে, এখান থেকে সেভ করলে আমার পিএনজিটা সেভ হয়ে যাবে। ওকে, এভাবে শর্টকাট অ্যাসাইন করতে পারবেন। এই এডিট মেনু থেকে আমাদের আর আপাতত বেসিক লেভেলের আর কোনো কাজ নেই। এরপর আমরা আসি ইমেজে। তো ইমেজে আমাদের যে বললাম যে আরজিবি কালারটা হচ্ছে মনিটরের জন্য, আর সিএমওয়াই কালারটা হচ্ছে প্রিন্টিংয়ের জন্য। দেখা যাচ্ছে আমি ভুল করে কোনো আরজিবি কালারের একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, যেমন এটা আরজিবি কালারের ডকুমেন্ট, তো আমার এটা আরজিবি কালার নিতে হতো না, আমাকে সিএমওয়াইকেতে নিতে হতো। তো সিএমওয়াইকেতে নেওয়া হয় নাই আমাদের, কিন্তু এটাকে আমি এখন চেঞ্জ করে দিব। ইমেজে গিয়ে মোডে গিয়ে সিএমওয়াইকে কালার এটাকে চেঞ্জ করে দিলে ডন মার্চ করলাম, তাহলে দেখেন এখানে সিএমওয়াইকে উঠে গেল। আগে কিন্তু আরজিবি ছিল, এটা এখন প্রিন্টিংয়ের জন্য রেডি। অলরাইট, এটা এভাবে করা যেতে পারে, মোড থেকে চেঞ্জ করা যেতে পারে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা পরে শিখবো কাজ। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আপনার এখানে মাস্ক নিয়ে আলোচনা করবো আমরা একটু, তো এটা আলাদা ভিডিও অথবা এই ভিডিও শেষে আলোচনা করবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে। তো এখানে অটোটোন আমরা একটা ইমেজ ওপেন করি।
ধরেন এই ইমেজটা আমরা ওপেন করলাম, তো এটাকে আমরা ইচ্ছা করতেছি এখন এটাকে একটা টোন প্লাস স্যাচুরেশন এগুলো অ্যাডজাস্ট করবো। তো ফটোশপের যে অটোমেটিক যে অপশনগুলো, যেমন অটো টোনে ক্লিক করলে দেখেন এখানে একটি টোনে চেঞ্জ আসছে। এরপরে অটো কন্ট্রাস্টে ক্লিক করলে এটা ফটোশপ অটোমেটিক এই ইমেজটা কন্ট্রাস্টিক করে ফেলবে। আবার অটো কালারে ক্লিক করলে ফটোশপ অটোমেটিক কালারটা চেঞ্জ করে ফেলবে। তো এখান থেকে আমরা এভাবে অটোর যে অপশনগুলো সেগুলো ইউজ করতে পারবো। তো ইমেজ সাইজ অপশনটা হচ্ছে আমরা ইমেজের সাইজটা বাড়াতে কমাতে পারবো। যেমন এখানে ইমেজ সাইজটা হচ্ছে 2560 ইন্টু 1600 পিক্সেল, আর রেজুলেশন হচ্ছে 72। তো এখান থেকে আমরা 2560 না করে আমরা দিলাম কি 1500 করলাম। তো 1500 করার সময় দেখেন যে এখানে হাইটটাও কমে গেছে, কারণ এখানে কি লিঙ্ক করা আছে। এই যে এখানে লিঙ্কটা উঠাই দিলে এখানে যতই আমি চেঞ্জ করি ওপরেটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে যদি লিঙ্ক করে দিই তাহলে ওপরেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা 2000 করলাম, দেখা যাচ্ছে ইমেজটা একটু ছোটো করা দরকার আমাদের, তো ওকে করলাম। এখান থেকে ইমেজটার সাইজটা কমে গেল, ঠিক আছে না? ওকে, তো ইমেজ সাইজ এভাবে কাজ করে। ইমেজ সাইজের ক্ষেত্রে আরেকটা আর কি এখানে যে কনভার্সন, ওদের যে প্রসেস, ইমেজটাকে কনভার্ট করে কালারটাকে একটু চেঞ্জ করে বা অথবা সাইজটা কমানোর জন্য কীভাবে কী কাজ করতে হয় বড় সব করে। তো এখানে অপশন আছে রিস্যাম্পল, যেটা এখান থেকে আপনারা এই অপশনগুলো ট্রাই করে দেখবেন যে কোনটাতে ইমেজের কোয়ালিটি কেমন হচ্ছে। হ্যাঁ, তো এটাতে অপশনগুলো ট্রাই করে দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। এটা অবশ্যই দেখবেন, এটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিব। ওকে, তো এখান থেকে আমরা ইমেজ সাইজটা দেখলাম। এবার হচ্ছে ক্যানভাস সাইজ। তো ক্যানভাস আর ইমেজ সাইজ দুই রকম। তো এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আনলক করি এবং লেয়ারটাকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করি, তাহলে দেখবেন যে এইখানে কিন্তু ইমেজটা ছোট হয়ে গেল, কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে যেটা ট্রান্সপারেন্ট হোক, কিন্তু চেকার বক্সের মতো একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ক্যানভাস, আর এই ইমেজটা হচ্ছে অবজেক্ট বা ইমেজ। তো ক্যানভাস সাইজটাও চেঞ্জ করা যায় ইমেজের মতো। ক্যানভাস সাইজটা এখানে পিক্সেলে আছে, আমি এখানে করলাম, দেখা যাচ্ছে ক্যানভাস সাইজটা আমাদের বড় লাগবে 3000 ইন্টু এখানে হাইটটাও চেঞ্জ হয়ে গেছে বিকজ এখানে লিঙ্ক করা আর কি রিলেটিভ। তো এখান থেকে আমরা এভাবে ক্যানভাস সাইজটা চেঞ্জ করতে পারবো, যতটুকু বড় দরকার ততটুকু। ইমেজ রোটেশনের ব্যাপারটা হচ্ছে ইমেজটা জাস্ট রোটেট হবে কত ডিগ্রিতে, এইটাই দেখাচ্ছে আর কি। এটা বাসায় ট্রাই করবেন। তো রিভিল অল যেটা এখানে কোনো একটা ইমেজের দেখা যাচ্ছে, আমি এখানে ইমেজটাকে এই যে লেয়ার ইমেজটাকে এখানে ডাবল ক্লিক করে একটা ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডো দেওয়ার ফলে এখানে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট হলো। এরপর আমি এখানে এটাকে ইমেজটাকে ক্রপ করে দিলাম। ছোট্ট করে ক্রপ করে দিলাম। তো ক্রপ করে দেওয়ার ফলে আমার কিছু ড্রপ শ্যাডো কেটে গেছে। তো ড্রপ শ্যাডোগুলো পুরোটাই, ড্রপ শ্যাডো তো আর কি ট্রান্সপারেন্ট হয়ে আছে। ড্রপ শ্যাডোটা পুরোটাই আনার জন্য আমার কী করবো, ইমেজে গিয়ে এখানে রিভিল অল করলে এখানে ড্রপ শ্যাডোটা পুরোটা চলে আসবে। ওকে, আমি এখানে আরেকটু কেটে দিই, তাহলে ভালোভাবে বোঝা যাবে। এখন যে ড্রপ শ্যাডোটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ পুরো ড্রপ শ্যাডোটা ক্রপ করে ফেলছি। তো এখান থেকে যখন রিভিল অল করবো দেখেন ড্রপ শ্যাডোটা চলে আসছে, যে এখন আর কোনো ড্রপ শ্যাডো বাকি নেই, মানে কাটে নেয় আর কি। রিভিল অল করলে এই কাজটা হবে। ট্রান্সপারেন্ট পিক্সেল যেগুলো ওগুলো রিভিল করে ফেলে। ডুপ্লিকেটে ক্লিক করলে দেখেন এখান থেকে নতুন একটা আর্টবোর্ড আর কি উইন্ডো চলে আসছে। ওই আগের উইন্ডো থেকে কপি করে নতুন একটা উইন্ডো তৈরি হলো, যেখানে এই যে কপি, এই নামটা দিয়ে এখানে একটা কপি নাম দিয়ে চলে আসছে। এটা হচ্ছে ডুপ্লিকেট দিয়ে কাজ করতে হবে। আমাদের ইমেজটা যদি দুইটা ডকুমেন্টের দরকার, মানে দুইটা ডিজাইনের দরকার হয়, তাহলে এখান থেকে ডুপ্লিকেট করে কাজ করতে পারবো। আর আপাতত এইখানে আমাদের বেসিক লেভেলের জন্য আর কোনো কাজ নেই। এবার চলে আসি লেয়ার থেকে আমরা এখানে দেখেন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি যেটা শিখলাম, এক্সপোর্ট অ্যাজ শিখেছি। রিনেম লেয়ার যেটা, এখান থেকে জাস্ট লেয়ারের নামের উপরে ডাবল ক্লিক করলে এখানে রিনেম লেয়ার করতে পারবো। এখান থেকে লেয়ার এটা সিলেক্ট করা যাবে। লেয়ার স্টাইল যেটা, লেয়ার স্টাইল হচ্ছে যেখানে লেয়ারের উপরে রাইট ক্লিক করলে ব্লেন্ডিং অপশন পাবো। ব্লেন্ডিং অপশনটাই হচ্ছে লেয়ার স্টাইলের পুরোটা একটা কি কালেকশন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো পাবেন। তো এটা হচ্ছে সবগুলো লেয়ার স্টাইল। আমি এখানে একটা লেয়ার স্টাইল দিয়ে রাখছি, ড্রপ শ্যাডো। তো এই যে ইফেক্ট বলতেছে, এটা হচ্ছে লেয়ার স্টাইল। এখানে সবগুলো লেয়ার স্টাইল দেওয়া আছে।
এখান থেকে দেখেন একটা নিউ ফিল লেয়ার, যেমন সলিড কালারে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটা নতুন একটা লেয়ার আসবে। এখানে আমরা একটা কালার সিলেক্ট করতে পারবো। কালার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন একটা সলিড কালারের ফিল লেয়ার আসতেছে। এটা এখান থেকে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করা যায়, মানে সলিড লেয়ার। লেয়ার মাস্ক, ভেক্টর মাস্ক এগুলো আমরা পরে শিখবো, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। স্মার্ট অবজেক্ট, ভিডিও লেয়ার্স এগুলো সব অ্যাডভান্স প্রসেস শিখবো আমরা। অলরাইট, তো এইখান থেকে একটা জিনিস শিখি, রাস্টারাইজ করা। তো রাস্টারাইজ যে কোনো ইমেজ, যেমন এই যে এই ইমেজটার উপরে একটা ইফেক্ট দেওয়া আছে, এই ইফেক্টটা রাস্টারাইজ করতে হলে আমাদেরকে লেয়ারের উপর রাইট ক্লিক করলাম, তো রাস্টারাইজ লেয়ার স্টাইলে দেখেন এটা হচ্ছে আমরা এখন এই ইফেক্টটা এডিট করতে পারতেছি ডাবল ক্লিক করে, ড্রপ শ্যাডোটা কমাতে বাড়াতে পারতেছি। কিন্তু যখনই আমাদের এই লেয়ারটা আমরা লেয়ার স্টাইলটাকে আমরা রাস্টারাইজ করে দেবো, এটা আর এডিটেবল থাকবে না, ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে লেয়ার স্টাইল অ্যাপ্লাইয়ের কাজ আর কি, রাস্টারাইজের কাজ। এখান থেকে আমরা যে কোনো জিনিসকে রাস্টারাইজ করে দিতে পারি, যেমন এখানে একটা লেয়ার স্টাইল পাচ্ছে, তো এই জন্য এই লেয়ার স্টাইলের অপশনটা চলে আসছে। তো অল লেয়ারকে রাস্টারাইজ করে দিলে সবগুলো লেয়ারই এখানে আর এডিট করা যাবে না। তো এই যে দেখেন এখানে কালারটা এডিট করা যাচ্ছিল, কন্ট্রোল জেড চাপলাম, দেখেন কালারটা এডিট করার অপশন আসছে। এখানে যদি আমি রাস্টারাইজ করে দিই তো এডিট করার অপশনটা চলে যাচ্ছে। যেমন ফিল কন্টেন্ট, এটা এডিট করে দিলাম, রাস্টারাইজ করে দিলাম, এখানে এডিট করার অপশনটা চলে গেল। এটা একটা নর্মাল একটা লেয়ারে রাস্টার ইমেজে পরিণত হলো। রাস্টার এবং ভেক্টর ইমেজের মতো পার্থক্য হচ্ছে এইজগুলা, এই যে যেমন এটাকে যদি আমি এখন ট্রান্সফর্ম করে ডিস্টর্ট করি, দেখেন এখানে এইজগুলো দেখেন ভেঙে ভেঙে গেছে, কিন্তু ভেক্টর ইমেজে এরকম ভেঙে ভেঙে যাবে না, একদম সোজা থাকবে। এখন যদি আমরা একটা ভেক্টর অবজেক্ট নিয়ে এখান থেকে শেপ টুল দিয়ে ভেক্টর অবজেক্ট নিতে পারবো, তো এই ইমেজটা দেখেন এটা কোনো সময় ভাঙবে না, এটা কোনো সময় ভাঙবে না। এটাকে যদি আমি ট্রান্সফর্ম করে আবার যদি রিস্টোর করি, আচ্ছা এটা হচ্ছে এটা আমাদের রেজুলেশনের কারণে দেখাচ্ছে মনে হয়, কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে ভেক্টর অবজেক্ট ফাটে না। আর আমি এখানে ইলাস্ট্রেটরে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। ইলাস্ট্রেটর সবসময় ভেক্টর ইমেজ নিয়ে কাজ করে। তো আমাদের এখানে রিসেন্টলি আমি এটা কাজ করছিলাম, যেটা এইখান থেকে যদি দেখাই, যতই জুম করেন এই জিনিসটা ফাটবে না আপনাদের। যদি আমি এখান থেকে একটা এই যে যেমন এই কর্নারের ইয়েটা দেখাই, তাহলে এই যে দেখেন এটা কোনো সময় ফাটবে না, কারণ এটা একটা ভেক্টর ইমেজ। তো এইভাবে ভেক্টর আর রাস্টার ইমেজের মধ্যে এটা পার্থক্য, যে ভেক্টর ইমেজ অনেক বড় প্রিন্ট করা যায় বা অনেক বড়োভাবে ইউজ করা যায়, অনেক বড় সাইজের। তো রাস্টার ইমেজকে ওভাবে ইউজ করা যায় না, কারণ রাস্টার ইমেজ হচ্ছে ফেটে যায়। এরপর আসছি হচ্ছে অ্যারেঞ্জ। যেমন এই যে এই অবজেক্টটা আমাদের সামনে আছে, তো পিছনে যে ইমেজটা তার সামনে এই ইমেজটা, তো এখান থেকে আমরা লেয়ারে গিয়ে অ্যারেঞ্জে যাব এবং সেন্ড টু ব্যাক করে দিলে এটা দেখেন পিছনে চলে আসলো, এই যে লেয়ারটা নিচে নেমে চলে আসছে। তো এটা হচ্ছে খুবই ইজি একটা প্রসেস দুইটা লেয়ারকে এদিক ওদিক পাঠানোর জন্য। তো এটাকে যদি আমি আবার ব্রিং টু ফ্রন্ট করি তাহলে আবার সামনে চলে আসলো। এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি একটা অপশন, তো এটা ইউজ করবেন আপনারা। এগুলো এটা নিয়ে আর কি অ্যাসাইনমেন্ট দিব। ওকে, এরপর লক লেয়ার্স। তো এখান থেকে আমরা এই যে তালাতে ক্লিক করলে এই লেয়ারটা লক হয়ে গেল। তো এটাকে আমরা এখান থেকেও নিতে পারবো, লেয়ার প্যানেল থেকে, লেয়ার মেনু থেকে লক লেয়ার্স। আমরা এখানে অল সিলেক্ট করে দিলে সবগুলো অপশনই লেয়ারের সবগুলো অপশনই লক হয়ে যাবে। মার্জ ভিজিবল করলে দেখেন, মার্জ ভিজিবল করলে সবগুলো লেয়ার মার্জ হয়ে গেল, মার্জ হয়ে রাস্টারাইজড হয়ে যায়। ওকে, তো এখান থেকে এই অপশনটা ইউজ করার জন্য। তো এটাকে মার্জ ভিজিবল আমরা নর্মালি ইউজ করি না, কারণ এটা একদম ডিস্ট্রাকটিভ প্রসেস, কারণ এটা ইউজ করে নিলে আর এডিট করার অপশন থাকে না আমাদের ফাইল। ফ্ল্যাটেন ইমেজ যদি করি, ফ্ল্যাটেন ইমেজ যদি এখান থেকে করা হয়, এই ইমেজটাকে নিয়ে আমরা ফ্ল্যাটেন করে দিলাম, কি হয় দেখেন মার্জের মতোই একদম। এটাকে আমরা এখন কন্ট্রোল এস চেপে যদি সেভ করি তাহলে জেপিজি হিসেবে সেভ হয়ে যাবে, কারণ সব কিছু মার্জ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড নাম হয়ে গেছে এবং লক হয়ে গেছে লেয়ারটা। আমরা প্রথম কোনো ইমেজে ওপেন করলে যেভাবে থাকে ওভাবে হয়ে গেছে। তো ফ্ল্যাটেন করলে এরকম হয়ে যায়।
ওকে, আমরা কন্ট্রোল জেড চাপি। এরপর লেয়ার থেকে আমরা মোটামুটি আর অপশন দেখার দরকার নেই। বেসিকের জন্য টাইপ থেকে আমরা দেখব, একটু টাইপ টুলটা নিয়ে আসি। টাইপ টুলটা নিয়ে আসলে এখানে একটা টাইপের ক্লিক করলাম, এখানে একটা ফন্ট পেলাম, আমরা টেক্সট পেলাম, টেক্সটটাকে বড় করলাম, কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করলাম। এখানে ডাবল ক্লিক করে এই টি এর উপর, তাহলে টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর কালারটা চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করলে এটা তো নিচে আছে, এই লাল লেয়ারের নিচে, তাহলে এটাকে উপরে দিই, তাহলে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন। তো টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে টাইপে গেলে আমাদের দেখেন কয়েকটা অপশন আসছে, যেমন এখান থেকে আমাদের দেখা যাচ্ছে এখানে যদি আমরা এরিয়া টাইপ টুলটা নিই, এরিয়া টাইপ টুলটা এভাবে নিয়ে এখানে যদি কিছু টেক্সট পেস্ট করতে চাই, আমাদের যেহেতু টেক্সট আমাদের জানা নেই, সেহেতু এখানে টাইপে যাব, পেস্ট লরেম ইপশন করলে দেখেন এখানে কিছু টেক্সট চলে আসছে। ফটোশপ কিছু গার্বেজ টেক্সট বা ডামি টেক্সট আমাদেরকে পেস্ট করে দিল আমাদের প্রজেক্টের জন্য। তো এখান থেকে পেস্ট লরেম ইপশন করলে এটা হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ অপশন যেটা, এটা আমাদের কোনো দরকার নেই, এটা আপাতত যখন আমরা বাংলা টেক্সট লিখবো তখন এটা থেকে কাজ করতে হবে আমাদের, বাংলা অপশনটা চালু করার জন্য। তো এটা আমরা পরে শিখবো, সমস্যা নাই। রাস্টারাইজ লেয়ার টাইপ, এখন দেখেন এটাতে ক্লিক করলে এইটাও ইমেজ হিসেবে ইমেজে পরিণত হলো, এটা কিন্তু টেক্সট হিসেবে না। এই যে দেখেন রাস্টার হয়ে গেল, ফেটে গেছে। তো এটাকে যদি আমি আবার টেক্সটে কনভার্ট করি তাহলে এটাকে এডিট করতে পারতেছি, কিন্তু তখন এটা ইমেজ হয়ে গেছিল রাস্টারাইজ করলে। রাস্টারাইজ টাইপ লেয়ার। তো কনভার্ট টু পয়েন্ট টেক্সট করলে এখানে আমরা যদি এটাকে সিলেক্ট করে কনভার্ট টু পয়েন্ট টেক্সট করি, তাহলে দেখি কী হয়। এটা এরিয়া টাইপ ছিল আগে, এখন এটা এরিয়া নাই, এটাকে আমরা আর কি নর্মাল যেই হরিজন্টাল টাইপ টুল দিয়ে আমরা যে কাজ করি ওই টুলের আর কি কাজ হয়ে গেছে। এরপর আপনাদের এখানে বেসিকের মধ্যে আর কিছু কাজ নেই আপাতত। এরপর আসি সিলেক্ট টুল, সিলেক্ট মেনু। সিলেক্ট মেনু থেকে আমরা যে কোনো দেখা যাচ্ছে আমরা সবগুলো এইখান থেকে আমরা যে জিনিসগুলো কাজ করছি সবগুলোকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তো সবগুলোকে সিলেক্ট করার জন্য এখানে অলে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে গেল। এই যে মার্কি টুলের একটা সিলেকশনের অপশন চলে আসছে। ওকে, এরপর ডি চাপি। তো এখান থেকে যদি আমরা রিসিলেক্ট করতে চাই, কন্ট্রোল শিফট ডি করতে চাই, দেখা যাচ্ছে আমরা কোনো জিনিস এখানে একটা সিলেকশন তৈরি করলাম। তো এই সিলেকশনটা আমরা কাজ হয়ে গেছে আমাদের, এবং কন্ট্রোল ডি চেপে দিচ্ছে, চলে গেল। তো কন্ট্রোল শিফট ডি চাপলে সিলেকশনটা আবার চলে আসবে। আচ্ছা, এখান থেকে এই যে রিসিলেক্ট, কন্ট্রোল শিফট কন্ট্রোল ডি চাপলে এখান থেকে রিসিলেক্টে ওই সিলেকশনটা আমরা পেয়ে যাব। অলরাইট, এবার আমরা যদি এখানে ইনভার্স করি এই সিলেকশনটা, দেখা যাচ্ছে আমার এইটুকু জায়গা আমার সিলেক্ট করা দরকার নেই, বাকি যতটুকু আছে সবটুকু সিলেক্ট করা দরকার আছে। যেমন এখান থেকে ইনভার্স করে দিলাম। ইনভার্স করলে দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে, যেটা ইনভার্স। এই জায়গাটুকু আর সিলেক্ট হবে না। আমরা যদি এখানে ব্রাশ দিয়ে পেন্ট করি তাহলে বুঝতে পারবো। এখানে আমরা নতুন একটা লেয়ার নিলাম, এখানে ব্রাশ দিয়ে পেন্ট করতেছি, দেখেন কোথায় পেন্ট হচ্ছে, ওই জায়গাতে যেটুকু সিলেক্ট করেছেন ওই জায়গাতে পেন্ট হচ্ছে না, ইনভার্সলি পেন্ট হচ্ছে। তো এখন এটাকে এভাবে ইনভার্স সিলেকশন কাজ করবে। আমাদের বেসিক লেভেলের জন্য সিলেক্ট মেনু থেকে আর কোনো কাজ নেই আপাতত। তো এখান থেকে আরেকটা আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমাদের এই যে এই সিলেকশনটা আমরা এইটা যে সিলেক্ট করেছি একটা কষ্ট করে, এখানে লাস্ট টুল দিয়ে সিলেক্ট করলাম। তো এইটাকে আমরা সেভ করে রাখতে পারি। সেভ সিলেকশনে ক্লিক করলে এখানে আমরা সেভের অপশন পাবেন। একটা নাম দিলাম, বড় একটা নাম দিলাম, নিউ চ্যানেলে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে এখানে সিলেকশনটা অন হয়ে থাকলো। ওকে, এরপর আমরা যদি যে কোনো কাজ করার সময় যখন দেখা যাচ্ছে যে এইখান থেকে আমরা এই ইমেজটা থেকে ওই টাইপের একটা সিলেকশন ক্রিয়েট করবো, তখন এখান থেকে কী করবো, সিলেক্ট মেনুতে যাব, লোড সিলেকশনে ক্লিক করব। আমরা যেই সিলেকশনটা লোড করে রেখেছিলাম এই সিলেকশনটা আমরা সেভ করে রাখলাম। তো এখান থেকে আমরা ওকে করলেই ওই সিলেকশনটা লোড হয়ে গেল। তো এভাবে যে কোনো সিলেকশন আমরা সেভ করে রাখতে পারি। অলরাইট, এরপর আমাদের
ফিল্টার মেনুতে যাই। ফিল্টার মেনুতে আমরা এখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র আছে, যেমন এখান থেকে আমরা ডিসিলেক্ট করি। এটা ডিসিলেক্ট করার পর ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে নিউট্রাল ফিল্টার্স এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে কিছু ফিল্টার লোড হবে। এখন আপনারা এটা নিয়ে কাজ করবেন বাসায়। তো এখান থেকে দেখেন কিছু এখানে ফিল্টারটা ডাউনলোড করলে, এখানে আমি যদি ডাউনলোড করি, ফিল্টার আনএভেলেবল দেখাচ্ছে। আচ্ছা, কোনো কারণে হতে পারে, আমাদের নেটওয়ার্কের কারণে হতে পারে। তো আমরা ওইটা নিয়ে আপাতত পরে কাজ করি। এখান থেকে আমি ফিল্টার মেনুতে গিয়ে এটা ক্যান্সেল করলাম। ওকে, তো ফিল্টার মেনুতে গিয়ে আমরা ফিল্টার গ্যালারিতে গেলে এখানে দেখেন একটা নতুন উইন্ডো ওপেন হবে। এভাবে আপনাদের একটা নতুন উইন্ডো ওপেন হবে। যারা ফটোশপ 2021 ইউজ করছেন তাদের জন্য এভাবে একটা উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে এই ইমেজটার জন্য যে কোনো একটা ফিল্টার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখান থেকে আমরা আর্টিস্টিক একটা ফিল্টার অ্যাপ্লাই করে দেখি। দেখেন এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই হচ্ছে। এই ফিল্টারগুলো অ্যাপ্লাই করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য অথবা যে কোনো প্রজেক্টের জন্য খুব সুন্দরভাবে ইমেজগুলো তৈরি করতে পারেন। দেখেন এখানে একটা আর্টিস্টিক একটা ভাব চলে আসছে, মানুষের জন্য কেউ পেইন্ট করছে না, যে কিন্তু এটা একটা আগে ইমেজ ছিল। ওকে, তো এইভাবে আপনারা ফিল্টারগুলো অ্যাপ্লাই করে অনেক ধরনের কাজ করতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর ফিল্টার দেওয়া আছে। তারপরে এগুলা এক্সট্রা ফিল্টারও ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা এগুলা অ্যাডভান্স পর্যায়ে দেখব। এরপর আসি হচ্ছে ব্লারে। ব্লার থেকে আমরা অ্যাভারেজ ব্লার করে দেখি কি হচ্ছে। দেখুন এখানে একটা ব্লার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই অ্যাভারেজ ব্লার থেকে এভাবে আমরা পুরো ইমেজটাকে ব্লার করে দিতে পারবো। এখানে অনেকগুলো ব্লারের অপশন আছে, যেমন এখান থেকে আমরা সবচেয়ে বেশি ইউজ করি গসিয়ান ব্লার। তো এখান থেকে এইভাবে ব্লারটা বাড়ায় কমায় আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা এভাবে আমরা ইউজ করতে পারবো। এখানে দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এটা যে কোনো প্রজেক্টের জন্য আমরা ইউজ করতে পারবো। তো ব্লার এখানে এভাবে অ্যাপ্লাই করা যায় ফিল্টার থেকে। গসিয়ান ব্লারটা আমরা বেশি ইউজ করি। তো ব্লার নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন, এত অপশন তো কভার করা সম্ভব না, অলরেডি 42 মিনিট টিউটোরিয়াল হয়ে গেছে। তো এই অপশনগুলো নিয়ে আপনারা স্টাইলাইজ করার চেষ্টা করবেন আপনাদের যে কোনো ফটোকে। এগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত শেখাবো আমাদের অ্যাডভান্স টিউটোরিয়ালে। তো এইগুলো এখন আপাতত থাক, আপনারা এটাকে ট্রাই করবেন। এগুলো সবগুলো অপশনে ডিস্টর্ট, নয়েজ, পিক্সেলেট এগুলো নিয়ে আপনারা বাসায় ট্রাই করবেন। 3D কাজ আমরা এখন শিখবো না, 3D কাজ পরে শিখবো। ভিউ থেকে এখান থেকে জাস্ট স্ন্যাপ এবং স্ন্যাপ টু এই অপশনগুলো আপনারা, যেমন এখানে দেখেন যে আমরা যদি এখানে মুভ টুল দিয়ে এটাকে সরাই তাহলে দেখেন এটা ফ্রিলি সরে যাচ্ছে, অথবা স্ন্যাপ হচ্ছে একটা জায়গায়। যে এই যে দেখেন এখানে গিয়ে একটা স্ন্যাপ হয়ে যাচ্ছে, কারণ এই যে দেখেন একটা পিঙ্ক লাইন দেখতে পাচ্ছি। তো এটাকে এখান থেকে এনেবল করা আছে, গিয়ে স্ন্যাপে এনেবল করে। এখান থেকে যদি আমি স্ন্যাপটা ডিসেবল করে দিই তাহলে এটা আর এভাবে লাগবে না। ওখানে যে এই যে আমাদের ওখানে যে চুম্বকের মতো লেগে যাচ্ছে না। আমি এখান থেকে এভাবে স্ন্যাপটা যদি অন করে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে গিয়ে সুন্দর হয়ে চুম্বকের মতো লেগে যাচ্ছে এই কোণাতে গিয়ে। তো স্ন্যাপ নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। এরপর আমরা যে গাইডলাইন নিয়ে আসি রুলার থেকে, আপনাদের যদি রুলার না থাকে তাহলে কন্ট্রোল-R চাপবেন। কন্ট্রোল-R চাপলে এভাবে রুলার পাবেন। রুলারের থেকে ক্লিক করে এভাবে গাইডলাইন নিয়ে আসতে পারবেন। তো গাইডলাইনগুলো আমাদেরকে মাঝে মাঝে বিরক্ত করে। তো এইগুলো দেখা যাচ্ছে ক্লিক করে এভাবে সরে যায় ক্লিক করতে গেলে। তো এখান থেকে আপনার গাইডলাইনগুলো লক করে দিতে পারেন। লক গাইডস করে দিলে এটা আর সরবে না, এটাকে আপনারা রিড করতে পারবেন না, এটা আর সরছে না। তো এভাবে লক গাইড করে দিতে হবে। আবার যদি গাইডলাইন অনেকগুলো নিয়ে নিয়েছেন, দেখা যাচ্ছে এখানে নিলেন একটা, এখানে নিলেন একটা, এখানে একটা নিলেন, এখানে একটা নিলেন, তো সবগুলোকে ডিলিট করা একটা একটা করে বিপদ। তো এখান থেকে কী করবেন, ক্লিয়ার গাইডস করলে সবগুলো চলে যাবে, ডিলিট হয়ে যাবে। তো গাইডলাইন নিয়ে এভাবে কাজ করা যায়। অলরাইট, প্লাগইনস, আমরা প্লাগইন আপনাদেরকে কিছু প্রিমিয়াম প্লাগইন ফটোশপে দিব, সেগুলো দিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করবো আমরা। উইন্ডো থেকে এখানে অ্যারেঞ্জে গেলে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের উইন্ডো অপশন দেওয়া আছে। যেমন এখানে আমি যদি টু হরিজন্টাল করি তাহলে দেখেন যে দুইটা আমাদের উইন্ডো চলে আসছে, এখানে একটা, এখানে একটা। ফটোশপে এভাবে উইন্ডো ভাগ করে আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে যদি আমি অ্যারেঞ্জে গিয়ে আবার যদি 4 আপে ক্লিক করি,
4 আপ, আচ্ছা আমাদের 4টা তো উইন্ডো নাই। এবং 3 আপে ক্লিক করলে দেখেন যে এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা হয়েছে। তো আমাদের আগে এখানে সারিভাবে এখানে থাকতো, তো আমরা এভাবে 3টা উইন্ডো একসাথে ওপেন করে কাজ করতে পারবো এখানে অ্যারেঞ্জ মেনু থেকে গিয়ে। আরও অপশন আছে, এগুলো আমরা খুব বেশি ইউজ করি না, এগুলো আমরা কভার করবো না এখন। আপনাদের প্যানেলে যে অপশনগুলো সেগুলো উইন্ডো থেকে পাবেন, যেমন এখান থেকে আমরা লেয়ার প্যানেলে কাজ করছি, চ্যানেলসে, পাথসে, ইনফো। তো এখান থেকে লেয়ারে আমার যদি লেয়ার না থাকে তাহলে এখানে ক্লিক করলে এই লেয়ারটা চলে গেল, আবার যদি এখানে ক্লিক করি তাহলে লেয়ারটা চলে আসবে। তো সবগুলো প্যানেল আমরা সাইডে যে এই জায়গাটা, এইটা হচ্ছে প্যানেল মেনু আর কি, প্যানেল অপশন যেগুলো সবগুলো এখানে পাবেন। এটাকে বলা হয় টুলবার, এই সাইডেরটা এটা টুলবার, আর এটা ওপরেরটা মেনু বার। তো আমাদের টুলবার আর মেনু বারটা কাভার হলো আজকে। আর প্যানেলের পুরো যে পরিচিতি এটা আগেও দিয়েছি, তারপরেও এটাকে কাভার করবো। সবগুলো প্যানেলই ফটোশপে যে সবগুলো প্যানেল সবগুলো নিয়ে একটা টিউটোরিয়াল থাকবে। তো এইখান থেকে আমরা সবগুলো প্যানেল উইন্ডোতে গিয়ে পাবো। হেল্পের কিছু জানা দরকার নেই আপাতত। তো এই ভিডিওটা আপাতত এইটুকুই থাকবে। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে আমাদের লাইভ গ্রুপ, প্রাইভেট গ্রুপে করতে পারেন, অথবা মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে করতে পারেন। ওকে, সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।